আমি দেবাংশু, নিতান্তই সাধারণ এক পর্যটক। আসুন আমার ক্যামেরার চোখে চোখ রেখে একসাথে হারিয়ে যাই ভালো লাগার এক আশ্চর্য জগতে, যেখানে পরতে পরতে মাখানো আছে সুর। হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল চলুন হারিয়ে যাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের কোস্টাল ট্রেকের ফোর্থ পার্ট। আমার থার্ড পার্টে বা ফোর্থ পার্ট আসতে প্রায় 10 মাস লেগে গেল। এর কারণ হচ্ছে আমি মাঝখানটায় আমার ইউটিউব চ্যানেলের ইন্টারনেট অ্যাক্সেসটা আমি একটু হারিয়ে ফেলেছিলাম। সেটাকে রিগেইন করতে আমার একটু সময় লেগে গেল। আশা করি এবার থেকে আপনারা রেগুলার আমার এখানে ভিডিও দেখতে পাবেন। আজ আমাদের যাত্রা শাহাদাবেদি থেকে 22 কিলোমিটার দূরে গঙ্গাদেবী টেম্পল পর্যন্ত। এটা শুরু হবে প্রথমে নৌকা যাত্রায়। নৌকা করে আমরা নদী পার হব, তারপর আমরা সমুদ্রের ধার ধরে হেঁটে যাব। শেষে আমাদের গন্তব্যস্থল হবে, রাত্রের আস্তানা হবে গঙ্গাদেবী টেম্পল। চলুন একসাথে হাঁটি। আজ আমাদের গন্তব্য দেবী নদীর মোহনা অতিক্রম করে গঙ্গাদেবী টেম্পল। মোট দূরত্ব 22 কিলোমিটার, যার মধ্যে 10 কিলোমিটার আমাদের নৌকায় যেতে হবে। আজকে আমাদের ট্রেকিংয়ের ফোর্থ ডে। আমাদের সকালে প্যাকিং কমপ্লিট। ট্রেনের ব্যাগ বাঁধা হচ্ছে, বলেই আমরা যাত্রা শুরু করব। বাকি সবাই রেডি, শুধু ক্যাপ্টেন লেট। রওনা দেওয়ার আগে আমাদের একটা গ্রুপ ফটোর প্রস্তুতি চলছে। এটা আমাদের একটা রীতি যে রওনা দেওয়ার আগে আমরা গ্রুপ ফটো তুলে তারপর রওনা দিই। আমাদের রাতের আস্তানা ছেড়ে আমাদের সকালের হাঁটা শুরু হলো। এখন বাজে 7টা, ঠিক ডট 7টায় আমরা শুরু করলাম। এখন আমরা সোজা যাব ফেরিঘাট। সেখান থেকে আমরা প্রায় 3 ঘন্টা লাগবে মহানদীর মোহনাটা অতিক্রম করতে। তারপর আবার সমুদ্রের ধার দিয়ে আমাদের হাঁটা শুরু হবে। আমরা আজকে এখনও ব্রেকফাস্ট সারিনি। ব্রেকফাস্টের সময় নেই, কারণ একটা জোয়ারের ব্যাপার আছে। জোয়ার চলে গেলে তখন ফেরি ছাড়া মুশকিল হয়ে যাবে। সেই জন্য আমরা তাড়াতাড়ি করে চললাম। আমরা ডিম সেদ্ধ করে নিয়েছি, টুকটাক ড্রাই ফ্রুট রয়েছে, সেগুলো দিয়ে আমাদের আজকে ফেরিতেই লঞ্চ সারা হবে। ফেরিতেই ব্রেকফাস্ট সারা হবে। উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, কিন্তু সেরকম কিছু নেই। দেখতে পাচ্ছেন আমি একটা ফটোগ্রাফার জ্যাকেট আর তার তলে একটা পাতলা শার্ট পরে রয়েছি। আর কিছু বিশেষ প্রয়োজন পড়ছে না। আমরা এসে পৌঁছলাম নৌকার কাছে। এখান থেকে আমরা নৌকা উঠবো। নিচে দেখা যাচ্ছে নৌকা দাঁড়িয়ে আছে। না, এটা মহানদী নয়, এটা খাড়ি মতো, বৈতরণী। এই একজন স্থানীয় লোক জানালেন যে এই নদীটার নাম বৈতরণী। গুগলের ম্যাপ অনুযায়ী এই পথেই আমরা আজকে দেবী নদী অতিক্রম করব। এটা মহানদী নয়, মহানদী আরও উত্তরে। এখানে একটা লাঠি ধরে নে, সুবিধা হবে। হ্যাঁ, ডালে হাত দাও, ডালে হাত দাও। একেই বলে ক্যাপ্টেন। এক এক করে সবাইকে হাত ধরে ধরে নৌকায় তুলছে, মালপত্র সমেত, যাতে কারোর গায়ে কোনো আঁচড় না লাগে। আমি লাস্টে উঠবো। হ্যাঁ, চলে এসো। চলে এসো, ধরো ধরো, হাত ধরে নাও। হ্যাঁ,
আমরা এখন বৈতরণী পার হতে চলেছি। আমি জানতাম নৌকায় সব মালপত্র ভরা হয়েছে, এবার আসল মালগুলো নৌকায় উঠছে। আমাদের নৌকায় স্টার্ট দেওয়া চলছে। কটকের কিছুটা পশ্চিমে নারাজের কাছে মহানদীর দুটো শাখায় ভেঙে গেছে। একটা মহানদী নাম নিয়ে পারাদ্বীপের উত্তরে সমুদ্রে মিশেছে, অন্যটা দেবী নদী নামে পারাদ্বীপের দক্ষিণে সমুদ্রে মিশেছে। আমরা চলেছি সেই দেবী নদী অতিক্রম করতে। দেবী নদীর বুকে আমরা এখন ভেসে চলেছি। আমাদের কনিষ্ঠতম সদস্য লিজুই আজকে অ্যাঙ্কার রোল পেয়েছে, আক্ষরিক অর্থেই অ্যাঙ্কার রোল। লিজু প্রচন্ড উৎফুল্ল অ্যাঙ্কার রোল পেয়ে। এইটাই কি সেই বৈতরণী পার করা বলে? হ্যাঁ, যাক আমাদের বৈতরণী পার হয়ে যাবে। কিন্তু গরুর ল্যাজ ধরে তো বৈতরণী পার হয় শুনেছি। গরুর ল্যাজ ধরে বৈতরণী পার হতে হয় শুনেছি, কিন্তু কাউকে পাওয়া যাচ্ছে না যার ল্যাজ ধরবো। এখানে কিছু পরিযায়ী পাখি দেখা গেল জলের উপর বসে আছে। আরে এদের বসা থেকে বোঝা যাচ্ছে এখানে জলের গভীরতা খুব কম, একদম চড়া আছে। কাদা খোঁচা উঠছে। এখানকার দৃশ্যগুলো দেখে অনেকটা সুন্দরবনের মতো মনে করছে। যেন আমাদের সিনেমাতে সৌন্দর্য মনন হয়ে যাচ্ছে। তাইওয়ান গেট ওয়ান ট্রেন। আমাদের নৌকা যাত্রা চলছে। আমরা এখনো বৈতরণী নদীতে, জানি না আমার শব্দ কিছু এই ইঞ্জিনের শব্দ টপকে আসছে কিনা। এই নদীতে ভাসতে ভাসতে শুধু সুন্দরবনের কথা মনে পড়ছে। প্রায় একই রকম স্ট্রাকচার, একই রকম ম্যানগ্রোভ, একই রকম শ্বাসমূল, ভারী সুন্দর লাগছিল। মনে ছিল যেন সুন্দরবনের দিকেই বেশি চলেছে। সব মাঝিদের, আমাদের কোনো টেনশন নেই, আমরা নিশ্চিন্তে বসে আছি। আমরা জানি 3-3.5 ঘন্টার তো লাগবে। হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট, মুড়ি আর আলু ভাজা। আমরা একটা পাড়ের কাছে এলাম, একটু নৌকাটা ধাক্কা খাবে পারে। ধাক্কা খেয়েছে, হুমড়িও খেয়েছে মানি। নৌকা থেকে মালপত্র নামানো হচ্ছে। এবার আমাদের আবার হাঁটা শুরু হবে। আমরা শুনেছিলাম 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগবে, তো দেখি 1.5 ঘন্টায় পৌঁছে গেলাম। হ্যাঁ, 7:40 থেকে কটা হলো? 9টা।
প্রথমে নির্জীব মাল নামানো হচ্ছে, তারপরে সজীব মাল নামানো হবে। কেন হ্যাঁ, অ্যাকশন। হ্যাঁ, মাছ এবং কাঁকড়া পোড়ানো চলছে। জংলা কাঠে জোগাড় করে এনে জ্বালিয়ে দেওয়া যাবে, সম্ভবত এর ওপরেও চাপিয়ে দেওয়া হবে। নদীটা পার হয়ে সেই আমরা দেখলাম একটা জেলেদের ঘর। তারা আমাদের আদর করে চা খাওয়ালো। তারাই দেখলাম এখানে কিছু খড়কুটো জোগাড় করে এনে তার উপর ধরে আনা মাছ একটু নুন হলুদ মাখিয়ে দিয়ে আগুন লাগিয়ে তার উপর চাপিয়ে দিতে লাগলো খড়কুটো চারদিক থেকে জোগাড় করে। চারদিকে যা পাওয়া যাচ্ছিল মাটি, তার মধ্যেই এই পোড়া মাছগুলো হবে এবং সেগুলো খাবে। আমাদেরকেও খুব সেধেছিল এগুলো খাওয়ার জন্য, কিন্তু আমরা খুব একটা সাহস পাই। এখন কুকের ভূমিকায় দেবনাথ। সবাই নিজের নিজের মালপত্র আবার কাঁধে তুলে নিচ্ছে। আমাদের এবার হাঁটার প্রস্তুতি শুরু হচ্ছে। আমাদের হাঁটা আবার শুরু হবে। এখন 10টা বাজতে 10। আজকে আমরা 4 ঘন্টা মতো হাঁটব। আমরা হাঁটা শুরু করলাম 10টার সময়। আমরা এখনও সমুদ্র দেখতে পাইনি, পার হয়ে এসেছি। সমুদ্রের দিকে আমরা যাচ্ছি। আমরা যেন অলিভ রিডলের বংশধর। বেশ কিছুটা শুকনো বালির রাস্তা অতিক্রম করে আমরা আস্তে আস্তে এসে পৌঁছালাম সমুদ্রের তটে। আবার সেই বহু প্রতীক্ষিত সমুদ্র তট। এবার এই সমুদ্রকে বাঁ হাতে রেখে আমরা আবার এগিয়ে যাব কোনারকের দিকে। এখান থেকে কোনারক মোটামুটি 25 কিলোমিটার। সমুদ্র ধারে পৌঁছতেই তেরে এসে পা ভিজিয়ে দিয়ে অভ্যর্থনা জানালো সমুদ্র। এক অদ্ভুত অভিজ্ঞতা। সমুদ্রের ধারে নরম বালিতে অস্থায়ী পদচিহ্ন রেখে এগিয়ে যাওয়া ধীরে ধীরে। অসাধারণ লাগছিল এইভাবে হাঁটতে। হ্যাঁ, লাইনে লাইনে লাইনে। কাঁকড়াটার গায়ের দাগগুলো জগন্নাথের মতো। মনে হচ্ছে জগন্নাথ দেবের ছবি আঁকা। কাঁকড়াটাকে জলে ধুয়ে নিয়ে গেল। শিল্পকর্ম শুরু হয়ে গেছে।
কারণ এরপরে তবে এটা একটা ডিফারেন্ট মিডিয়াম, তাই তো? হ্যাঁ আমরা কালকে যাচ্ছি না আমার কাছে কিছুক্ষণ চলার পরেই যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি তখন কিছুটা বিশ্রাম, আর বিশ্রাম নিতে বসলেই আমাদের শিল্পী ক্যাপ্টেন তার শিল্পকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সত্যি মৈনাকদা কিন্তু অসাধারণ মূর্তি তৈরি করেন। এখানে দেখুন বালি ভাস্কর্যও তিনি কম যান না। আর আমাদের নবীন শিল্পী রিজুই বা কম যায় কী করে? পেছনে দেখুন রিজুও নেমে পড়েছে কি একটা যেন বানাতে, আপ্রাণ চেষ্টা করে খুব জোর কদমে সে কিছু একটা বানিয়ে চলেছে। আচ্ছা, আমরা কমপ্লিট হোক, তারপর আমরা দেখব। কে বলে বাংলায় শিল্পী নেই? ওরে বাবা, রিজু তো একটা বিরাট বড় একটা অলিভ রিডলের মূর্তি বানিয়ে ফেলেছে। বড় শিল্পীদের দেখে এবার ছোট শিল্পীদের পাত্তা দেয় না, কিন্তু ছোট শিল্পীরা কম যায় কিসে? দারুণ একটা টার্টল বানিয়েছে আমাদের লিচু। এ পথে আমরা মাঝে মাঝেই থমকে দাঁড়াচ্ছিলাম আর এই ঢেউয়েদের খেলা দেখছিলাম, আনাগোনা দেখছিলাম। যতবার দেখছি ততবারই ভালো লাগছে। প্রতিটা ঢেউই যেন মনে হচ্ছে নতুন করে দেখছি। আছড়ে পড়ছে যখন পাড়ে, দারুণ লাগছিল। ওয়াও, আমার জ্যাকেট ভিজে গেছে। অন্যরা যখন পাড়ে বসে বিশ্রাম নিচ্ছে তখন লিটপিট নেমে পড়লো সমুদ্রে স্নান করতে। এই রোজ সমুদ্রে স্নান করবে বলেও একটা প্ল্যান করে এসেছিল, কিন্তু বিভিন্ন কারণে রোজ সমুদ্র স্নানটা কিন্তু হয়ে উঠল না। এই আমাকে সব ভিজিয়ে দিয়ে গেল, যা আমার জ্যাকেটটাকে সব বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে লিটপিটে একটু স্নানও সেরে নিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। আধ ঘন্টা মতো আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আমাদের অন্য সাথীরা অনেকটা এগিয়ে গেছে। আমরা এই ভেজা জামা কাপড়গুলো সেট করতে করতে, লিটপিটে ভেজা জামা কাপড়গুলো সেট করতে করতে আমরা একটু পিছিয়ে পড়েছি। কোনো পিছিয়ে পড়াই এখানে পিছিয়ে পড়া নয়, কারণ সবাইকে একসাথেই যেতে হবে। আমাদের কোস্টাল ট্রেক চলছে। এখন আমি আর লিটপিট হেঁটে যাচ্ছি, বাকিরা একটু এগিয়ে গেছে। নির্জন সৈকতে আমরা 4 জন এবং আমার পেছন দিকে আরও 6 জন, মোট 10 জন। আর আমাদের সঙ্গে এই সমুদ্র প্রবল গর্জনে মাঝে মাঝে এসে আমাদের পা ধুইয়ে দিয়ে যাচ্ছে। এবার বড়বাবুর পালা, বড়বাবুর পা ধুইয়ে দেওয়ার পালা। বড়বাবুর পা ধুইয়ে দিয়ে গেল। অনাদি অনন্তকাল ধরে এইভাবে ঢেউ ভেঙে চলেছে। অজস্রবার দেখেছি, কিন্তু প্রতিবারই মুগ্ধ হতে হয়। আর স্লো মোশনে দেখলে তো সেই মুগ্ধতা যেন অনেকটা বেড়ে যায়। দু ঘন্টা হাঁটার পর এবার আমরা চলেছি ঝাউবনের দিকে। আমাদের উদ্দেশ্য হচ্ছে সেখানে লাঞ্চ ছাড়া। এখন আমাদের লাঞ্চ হয়নি, এখন 12:20 বাজে। 2 ঘন্টা আমরা হেঁটেছি, মাঝখানে আধ ঘন্টা রেস্ট ধরে। আর সমুদ্রের পাড়ে উনুন জ্বালিয়ে রান্না করা যাবে না, একটু হাওয়া গার্ড চাই। তার খোঁজে আমরা সামনে ঝাউবনের মধ্যে ঢুকছি। বনে আগুন লেগে গেলে তার জন্য মৈনাকদা দায়ী থাকবে। বালিয়ারি ছেড়ে আমরা ঝাউবনের মধ্যে প্রবেশ করছি। কালকে এরকম একটা বনপথ ধরে এসে আমরা সমুদ্রের ধারে পড়েছিলাম। আজকে সমুদ্র পথ ছেড়ে ঝাউবনের মধ্যে ঢুকছি। বালি ভর্তি রাস্তা, হাঁটতে বেশ অসুবিধেই হয়।
ছায়াশনি বীর ঝাউবন। উফ, এতক্ষণ গরমে রোদে তেতে পুড়ে এটা যেন একদম অপার শান্তি বয়ে আনলো। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের লাঞ্চ দিতে হবে, দিতে হবে, দিতে হবে। নাইলে গদি ছাড়তে হবে। ও গদি নেই না। এখানে এই বালিপথে বাইক চালিয়ে আসছে, একে বাইক চালানো নয়, বাইক ঠেলা বলা অনেক ভালো। ব্যাস मछली पकड़ने के लिए इस तरह ऐसे इस तरह जाना पड़ता। তো আমরা হলে বাইক ছেড়ে পালাতাম। এরা রোজ এভাবে গিয়ে সমুদ্রের ধারে গিয়ে মাছ ধরে। দেখলে যতটা সহজ মনে হচ্ছে, আসলে হাঁটাটা কিন্তু অতটা সহজ নেই। বালির মধ্যে পা ফেলাটা গ্রিপ পাওয়া যায় না, তো ফলে হাঁটতে বেশ কষ্টই হয়। লেখাগুলো পড়া যাচ্ছে না, কিন্তু আমরা একটা ওয়াইল্ড লাইফ ডিভিশনের আন্ডারে একটা ঝাউবনের মধ্যে রয়েছি। আমাদের এখনো লাঞ্চ হয়নি। ঝাউবনে শেষে একটা মন্দির দেখা যাচ্ছে, সম্ভবত এই মন্দির চত্বরেই কোথাও আমাদের লাঞ্চের ব্যবস্থা হবে, অর্থাৎ রান্না করা হবে। সঙ্গে আনা ফুড আমরা এখানে রান্না করে খাবো। আমরা ঝাউবনে শেষে এসে পৌঁছালাম এই মন্দিরটায়। আমরা যদি মনে করি তাহলে মন্দিরের এই আউট হাউসটাতে আমরা থাকতে পারি, যেখানে শুধু দেয়াল আছে, জানলা টাল্লা কিছু নেই। আপাতত আমরা এখানে লাঞ্চ করব, রান্না শুরু হবে। এই হচ্ছে মন্দিরের ডান দিকটা। এবার আমরা মন্দিরের সামনের দিকটা ঘুরে দেখব। মন্দিরের গেটে দুটো পুলিশের মূর্তি আছে, কেন জানি না। এখানে একটা অদ্ভুত স্ট্রাকচার রয়েছে। ড্রোন ওড়ানোর জন্য এই জায়গাটা একেবারে আদর্শ ছিল, তাই আমরাও ড্রোনটাকে উড়িয়েই দিলাম আকাশে। ওপর থেকে এই জায়গাটাকে অসাধারণ সুন্দর লাগছিল। ড্রোন না ওড়ালে অনেক কিছু মিস করতাম বোধহয়। মন্দিরটা খুব ছোট, খুব সাদাসিধে একটা গ্রাম্য মন্দির, কিন্তু তবু এর পারিপার্শ্বিকের জন্য এটাকে অসাধারণ সুন্দর লাগছিল। আর আমরা এখানে এসে নিজেদের মালপত্র রেখে বেশ অনেকটা রিল্যাক্সড বোধ করছিলাম। ওপর থেকে চারদিকটাকে দেখে নেওয়া গেল। এই দিকে যেটা দেখছেন দূরে দূরে সমুদ্রটাকে দেখা যাচ্ছে। ওদিক থেকেই আমরা এসেছি এই ঝাউবন পার হয়ে এই মন্দির চত্বরে। এই ঝাউবনটা এই সমুদ্র চত্বরের সঙ্গে এই মন্দিরটাকে আলাদা করে রেখেছে, আড়ালে রেখে দিয়েছে। আর এপাশে গেলে একটা ওই গোবরডাঙ্গার কঙ্কনা বাওরের মতো একটা খাল দেখা যাচ্ছে। আমরা পরে যাব এই খালের পাড়ে। অপর থেকে খুব সুন্দর লাগছিল এই খালটাকে। ড্রোনের পাখায় ভর করে আমাদের দৃষ্টি অনেকটা দূরে চলে এসেছে। আমরা খাল পার হয়ে এদিকে চলে এসেছি। এই সেই খালটাকে একটু আগে আমরা ওপাশ থেকে দেখছিলাম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের মন্দির। চলুন মন্দিরটার দিকে যাওয়া যাক। আমাদের এই ভগ্ন দেবালয়ে লাঞ্চ হচ্ছে কি দিয়ে না, মুড়ি চানাচুর মাখা, তার সঙ্গে দুধ চা। কি বাজেটোর কোম্পানি প্রতিদিন লাঞ্চটা ছেড়ে দিচ্ছে, আর মুড়ি চানাচুর ম্যাগি এসব খাওয়াচ্ছে। অনেকদিন পর দুধ চা। আমার ছেলে
বললে এতদিন পর চা খেলাম। এখানে একটা কঙ্কনা বাওরের মতো একটা বাওর আছে, এটা অর্ধচন্দ্রাকারে ঘুরে গিয়েছে। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। আমরা জিজ্ঞেস করেছিলাম বোটিংয়ের রেট কত, আমরা 10 জন শুনে বলল যে 2500 টাকা লাগবে। 50 মিনিট নাকি যাবে সে মোহনা পর্যন্ত এবং 50 মিনিট লাগবে আসতে, মানে 2 ঘন্টা। আজকে সকালবেলা তো আমরা প্রায় 2 ঘন্টা বোট চড়েছি, তাই আমাদের বোট চড়ার উৎসাহ কিঞ্চিত কম ছিল। আমরা এখন চলেছি মাছ কিনতে। এখানে স্থানীয় একজনের সঙ্গে কথা হয়েছে, সে আমাদেরকে মাছ দেবে। আমরা আজকে রাতের মেনু হচ্ছে ভাত, মাছ ভাজা আর ডিমের ঝোল। আমরা চলেছি মাছের সন্ধানে, কি মাছ পাওয়া যায় সেটা সবচেয়ে বড় আগ্রহের জিনিস। তারপরে মাছ পছন্দ হলে কতটা নেওয়া যাবে সেটা আমরা পরে ভেবে দেখব। চলেছি মাছের খোঁজে, এখনো মাছের দেখা পাই নাই। এই হচ্ছে মাছের আড়ত, আমাদের জন্য তালা খোলা হয়েছে। দেখা যাক এখানে কি মাছ আছে। কোথায় মাছ? সমুদ্রের পাড়ে এসে শেষে কিনা বরফ দেওয়া মাছ খাবো, তাই আর মাছ কেনা হলো না। তাই শেষে চলে এলাম সমুদ্রের পাড়েই। এখন সূর্যাস্তের সময়, সূর্য লাল রং ধারণ করেছে, অসাধারণ লাগছিল জায়গাটা। আমরা সানসেট দেখে ফিরে চলেছি আমাদের ক্যাম্প থেকে। আমাদের ডাক এসেছে, এখানে রিজু 2টা বন্ধুও জোগাড় করে ফেলেছে। এরা একাদশ শ্রেণীতে পড়ে। ये हम लोग करते हैं क्योंकि मतलब এই দেখো এই ঝুপি কি বিউটিফুল। দারুণ সুন্দর দেখতে। সমুদ্রের পাড়ে বেশ খানিকক্ষণ কাটিয়ে সূর্যকে ডুবিয়ে তারপর আবার আমরা চললাম সেই ঝাউবন পেরিয়ে আমাদের রাতের আস্তানার দিকে। একটা অসাধারণ সুন্দর দিন শেষ হলো। কাল আবার দেখা হবে।